হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং। তো আমরা আপকামিং এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেক দিন রাত 9টা থেকে গুরুত্বপূর্ণ তোমাদের যে নতুন সিলেবাস দেয়ার হয়েছে সেই সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি টপিকের প্রত্যেকটা বিষয় ধরে ধরে আমরা ক্লাস করছি। তো বিগত অনেকগুলো আমরা ক্লাস করে ফেলেছি, যারা দেখোনি তারা অবশ্যই আমাদের প্লেলিস্ট থেকে দেখে নেবে। এবং আজকের যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো ইতিহাস, এবং ইতিহাসের যে গুরুত্বপূর্ণ টপিক থেকে আজকের আমরা প্রশ্ন উত্তর প্র্যাকটিস করব সেটা হলো বৈদিক সভ্যতা বা ভেদিক এজ থেকে। আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ 55টি প্রশ্ন উত্তর রয়েছে এবং এই টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন আসার চান্স রয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। পরীক্ষার সেরা প্রস্তুতি তোমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পাচ্ছ। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। তো যাই হোক, ক্লাসটা শুরু করা যাক। কি কি প্রশ্ন উত্তর আজকে ক্লাসে রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। দেখো, 1 নম্বর প্রশ্ন, কোন যুগকে প্রাক বৈদিক বা ঋক বৈদিক সংস্কৃতি বলা হয়ে থাকে? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার, এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি, প্র্যাকটিসটা হয়ে যাবে। প্রাক বৈদিক অর্থাৎ একদম বৈদিক যুগের সূচনা, যে সময় থেকে বৈদিক যুগ সূচনা হচ্ছে সেটাকে বলা হচ্ছে প্রাক বৈদিক, অর্থাৎ প্রি ভেদিক এজ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশানে 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দের এই সময়টাকে বলা হয় থাকে প্রাক বৈদিক বা ঋক বৈদিক সংস্কৃতির যুগ। 2 নম্বর প্রশ্ন, কোন সময়কালকে বৈদিক পরবর্তী সংস্কৃতি বলা হয় থাকে? বৈদিক পরবর্তী অর্থাৎ পোস্ট বেদিক, বৈদিক যুগ শেষের দিকে। তো কোন সময়কালকে আমরা এই বৈদিক পরবর্তী সংস্কৃতি বলে থাকি? সঠিক উত্তর হবে অপশন বি, 1000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ এই সময়কালকে আমরা বৈদিক পরবর্তী সংস্কৃতি বলে থাকি। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, আর্য শব্দের অভিধানিক অর্থ কি? আর্য কথার অর্থ কি, অ্যাকচুয়াল অর্থ কি? 4টি অপশন, বীর বা যোদ্ধা, শ্রেষ্ঠ বা অভিজাত, যজ্ঞের পুরোহিত নাকি পণ্ডিত। তো আর্য শব্দের আক্ষরিক বা অভিধানিক অর্থ হয়ে যাবে অপশন বি, শ্রেষ্ঠ বা অভিজাত। নেক্সট 4 নম্বর প্রশ্ন, আদি আর্যদের সম্পর্কে নিচের কোন উক্তিটি সঠিক নয়? 4টি উক্তি রয়েছে দেখো, তারা সংস্কৃত ভাষী ছিলেন, তারা ঘোড়ায় চড়ত, তারা অনেক দলে ভাগ হয়ে ভারতে পৌঁছেছিলেন, এবং তারা প্রধানত শহরে বসবাস করত। তো এই নিচের কোন উক্তিটি সঠিক নয় আদি আর্যদের সম্পর্কে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, তারা প্রধানত শহরে বাস করত। এই কথাটা কিন্তু একদমই ভুল, কেননা আর্যরা কি কোথায় বাস করত? গ্রামে বাস করত। ওকে, বৈদিক সভ্যতা গ্রামীণ সভ্যতা, আর সিন্ধু সভ্যতা কি ছিল? সিন্ধু সভ্যতা ছিল কিন্তু শহুরে সভ্যতা। ওকে, নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে 40 দিনের চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে। পরীক্ষার সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী, এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা টপিক ধরে ধরে তোমরা এখানে ক্লাস পাবে। তো যোগাযোগ করো 9647553612 নম্বরে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে যুক্ত হয়ে যাও। নেক্সট 5 নম্বর প্রশ্ন, এই ফসলগুলির মধ্যে কোনটি বৈদিক যুগের লোকেরা জানতো না? নিচের কোনটির ব্যবহার বৈদিক যুগের লোকেরা জানতো না? 4টি অপশন দেখো, বার্লি, গম, ধান, তামাক। সঠিক উত্তর হবে অপশন ডি, তামাকের ব্যবহার বৈদিক যুগের লোকেরা জানতো না। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, বৈদিক গণিতের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো নিচের কোনটি?
চারটি গুরুত্বপূর্ণ সাহিত্য রয়েছে: শতপথ ব্রাহ্মণ, অথর্ববেদ, শুল্ভ বা সুলভ সূত্র এবং ছান্দোগ্য উপনিষদ। তো কোনটি বৈদিক গণিতের সাথে গুরুত্বপূর্ণ সম্পর্কিত? সঠিক উত্তর হবে অপশন সি, শুল্ভ সূত্র। অনেক সময় এটাকে শুল্ভ সূত্র বলা হয় থাকে। ওকে, 7 নম্বর প্রশ্ন, পরবর্তী বৈদিক যুগে রচিত গ্রন্থগুলির সঠিক ক্রম নিচের কোনটি? পরবর্তী বৈদিক যুগের রচিত গ্রন্থগুলির সঠিক ক্রম নিচের কোনটি? ভালো করে দেখে উত্তর করবে। তো 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, দেখে নাও অপশনে। প্রথমে বেদ, চারটি বেদ: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। তারপরে ব্রাহ্মণ রচনা হয়েছে। তারপরে আরণ্যক যে সাহিত্য বা গ্রন্থগুলো রয়েছে সেগুলো রচনা হয়েছে। তারপরে সবার শেষেও রচনা হয়েছে কি? উপনিষদ। এবং উপনিষদকে সেই জন্য কি বলা হয়ে থাকে? বেদান্ত। উপনিষদের অপর নাম কি? বেদান্ত। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, কোন তিনটি বেদকে একত্রে ত্রয়ী বা বেদ ত্রয়ী বলা হয়? প্রত্যেকটা প্রশ্নই একদম বাছাই করা ছাঁকা প্রশ্ন, পরীক্ষাতে আসার মতো। তো 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশনে প্রথম যে তিনটে বেদ, ঋগ্বেদ, যজুর্বেদ এবং সামবেদ, এই তিনটে বেদকেই একত্রে ত্রয়ী বা বেদ ত্রয়ী বলা হয়ে থাকে। 9 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় প্রতীকে ব্যবহৃত সত্যমেব জয়তে এই শব্দগুলি নিচের কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে? একদম ভিভিআই করো, বহুবার পরীক্ষাতে এসেছে, খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিচের কোন উপনিষদ থেকে সত্যমেব জয়তে শব্দগুলো নিয়ে আসা হয়েছে ভারতীয় জাতীয় প্রতীকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মুন্ডক উপনিষদ থেকে। 10 নম্বর প্রশ্ন, ঋগ বৈদিক আর্যদের প্রধান পেশা কি ছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটিও। তো ঋগ বৈদিক যুগের আর্যদের প্রধান যে পেশা ছিল সেটি হবে অপশন এ, পশুপালন বিদ্যা, অ্যানিমেল হাজবেন্ডারি। ওকে, নেক্সট 11 নম্বর প্রশ্ন, একে ভারতীয় সঙ্গীতের প্রাথমিক পাঠ বলা হয়, অর্থাৎ নিচের কোন সাহিত্যকে ভারতীয় সঙ্গীতের প্রাথমিক পাঠ বলা হয় তাকে? সঠিক উত্তর হবে অপশন ডি, সামবেদকে। সামবেদে কতগুলো মন্ত্র রয়েছে? 1549টি স্তোত্র রয়েছে। ওকে, 12 নম্বর প্রশ্ন দেখো, প্রথম আইন প্রণেতা নিচের কোন ব্যক্তি? প্রথম আইন প্রণেতা নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন এ, মনু। এবং তার লিখিত বই, লিখিত গ্রন্থ, সেটি কি? মনুস্মৃতি। সরি, মনুস্মৃতি। মনুস্মৃতিকে কে জ্বালিয়ে দিয়েছিলেন? ডক্টর বি আর আম্বেদকর। 13 নম্বর প্রশ্ন, কৃষ্ণ ভক্তির প্রথম এবং প্রধান গ্রন্থ হলো নিচের কোনটি? এটা ইজি প্রশ্ন, প্রত্যেকেই পারবে আশা করছি। তো সঠিক উত্তর হবে অবশ্যই অপশন বি, শ্রীমদ ভগবদ গীতা। 14 নম্বর প্রশ্ন, ঋগ্বেদের কোন মণ্ডলে শূদ্রের প্রথম উল্লেখ পাওয়া যায়? শূদ্র অর্থাৎ বর্ণ ব্যবস্থা, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, এই চারটি যে চতুর্বর্ণ, যেটাকে বলা হয় থাকে চতুর্বর্ণ। তো সঠিক উত্তর হবে অপশন ডি, দশম মণ্ডল। ঋগ্বেদের দশম মণ্ডলে এই বর্ণ ব্যবস্থা পাওয়া যায় এবং দশম মণ্ডলের কোথায়? পুরুষ সূক্ত।
পুরুষ সূক্ততে পাওয়া যায় এই বর্ণ ব্যবস্থা? খুবই খুবই গুরুত্বপূর্ণ, ভিভিআই করবে। 15 নম্বর প্রশ্ন, পুরাণের সংখ্যা কত? কতগুলি পুরাণ রয়েছে আমাদের বৈদিক সাহিত্যে? সঠিক উত্তর হবে অপশন এ, 18টি পুরাণ রয়েছে। এর সাথে মনে রাখবে 108টি কি রয়েছে? উপনিষদ, 4টি বেদ এবং 6টি কি রয়েছে? দর্শন। 6টা দর্শন সম্পর্কে একটু পরেই দেখবো আমরা প্রশ্ন উত্তরের মাধ্যমেই। দেখো 16 নম্বর প্রশ্ন, বৈদিক ধর্মের প্রধান বৈশিষ্ট্য ছিল নিচের কোনটির উপাসনা? বৈদিক যুগের মানুষরা নিচের কোনটির উপাসনা বেশি করে থাকতো এবং তাদের ধর্মের প্রধান বৈশিষ্ট্য ছিল সেটি? সঠিক উত্তর হবে অপশন এ, প্রকৃতি। তারা প্রকৃতির বিভিন্ন যে সমস্ত শক্তি রয়েছে সেগুলোকে পূজা অর্চনা করত। 17 নম্বর প্রশ্ন দেখো, ঋগ্বেদে কোন ঈশ্বরের উদ্দেশ্যে পুরন্দর শব্দটি ব্যবহৃত হয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, দেবরাজ ইন্দ্র। এবং তাকে কি বলতো? দেবরাজ বলা হতো। এবং তিনি কিসের দেবতা? বজ্র ও বৃষ্টির দেবতা। তো দেখো এখান থেকে পরিষ্কার, বজ্র এবং বৃষ্টি দুটোই প্রকৃতির শক্তি এবং সেই প্রকৃতির শক্তিকেই বৈদিক যুগের লোকেরা পূজা অর্চনা করতো। এছাড়া দেখো অগ্নি, বরুণ, সোম এগুলো সবই কি প্রকৃতির শক্তি। 18 নম্বর প্রশ্ন দেখো, শুলভা সূত্র কোন বিষয়ের সাথে সম্পর্কিত একটি গ্রন্থ? জাস্ট একটু আগেই দেখলাম শুলভা সূত্র, বা যেটা আমরা শুল্ব সূত্র দেখলাম, একটু আগে দেখলাম না গণিতের সাথে সম্পর্কিত। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, জ্যামিতি বা জিওমেট্রি। 19 নম্বর প্রশ্ন, অশ্বতমা সদ্গম্মা কোথা থেকে নেওয়া হয়েছে? নিচের কোন সাহিত্য থেকে বা কোন বেদ থেকে অশ্বতমা সদ্গম্মা এই শব্দ গুচ্ছ নিয়ে আসা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, ঋগ্বেদ থেকে নেওয়া হয়েছে। 20 নম্বর প্রশ্ন, আর্যরা বাইরে থেকে ভারতে এসে প্রথম বসতি স্থাপন করে নিচের কোথায়? ভিভিআই করবে। নিচের কোন অঞ্চলে আর্যরা বাইরে থেকে এসে ভারতে প্রথম বসতি স্থাপন করেছিল? তো সঠিক উত্তর হবে অপশন সি, পাঞ্জাবে। তৎকালীন সময়ে এই অঞ্চলকে কি বলা হতো? সপ্ত সিন্ধু অঞ্চল। সপ্ত সিন্ধু অঞ্চল, কেননা এই অঞ্চলের উপর থেকে সিন্ধু এবং তার যে সমস্ত শাখা নদী সেগুলো প্রবাহিত হয়েছে। নেক্সট 21 নম্বর প্রশ্ন, বেদকে অপৌরুষেয় বলা হয় কেন? 4টি অপশন। কারণ বেদ দেবতাদের দ্বারা রচিত হয়েছিল। অপশন বি, কারণ বেদ পুরুষদের দ্বারা রচিত হয়েছিল। অপশন সি, কারণ বেদ ঋষিদের দ্বারা রচিত হয়েছিল, নাকি উপরের কোনোটি নয়। বেদকে কেন অপৌরুষেয় বলা হয়? তো সঠিক উত্তর হবে অপশন এ। মনে করা হয় বেদ দেবতাদের দ্বারা রচিত, অর্থাৎ বেদ মানুষদের দ্বারা রচিত নয়। তো সেই কারণে দেখো অপুরুষেয়, অর্থাৎ এমন একটি মানে সাহিত্য যেটা পুরুষ বা আমাদের এই মানে জগতের লোকজন লেখেনি, অর্থাৎ দেবতারা রচনা করেছিলেন। 22 নম্বর প্রশ্ন, বৈশেষিকা দর্শনের প্রবক্তা হলেন নিচের কোনজন? আমি একটু আগে বললাম 6টি কি রয়েছে দর্শন। তো 6টা দর্শনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ দর্শন হলো এই বৈশেষিকা দর্শন। তো এই বৈশেষিকা দর্শনের প্রবক্তা নিচের কোন ব্যক্তি বা কোন মহর্ষি বা ঋষি? সঠিক উত্তর হবে অপশন বি, কনাদ কাশ্যপ
এই বৈশেষিকা দর্শনের প্রবক্তা। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন, মীমাংসা বা পূর্ব মীমাংসা দর্শনের প্রবক্তা হলেন নিচের কোন ব্যক্তি? আরো একটা গুরুত্বপূর্ণ দর্শন 6টা দর্শনের মধ্য থেকে। তো মীমাংসা বা পূর্ব মীমাংসা এই দর্শনের যিনি প্রবক্তা তিনি হলেন অপশানে জৈমিনী, মহর্ষি জৈমিনী এই মীমাংসা বা পূর্ব মীমাংসা দর্শনের প্রবক্তা। 24 নম্বর প্রশ্ন দেখো, বেদান্ত বা উত্তর মীমাংসা দর্শনের প্রবক্তা নিচের কোন ব্যক্তি? আরো একটা দর্শন, টোটাল 6টা দর্শন, 6টা দর্শনের মধ্যে আমরা 3টে দর্শন দেখছি আপাতত, আরো 3টে রয়েছে, সেগুলো এক এক করে দেখবো। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, বদরায়ণ এই বেদান্ত বা উত্তর মীমাংসা দর্শনের প্রবক্তা। দেখো, উত্তর মীমাংসা উপনিষদ বা বেদের শেষ অংশ, তার উপর করেই ভিত্তি করে নির্মিত, এবং আমি একটু আগে লিখে দিয়েছিলাম যে কারণে উপনিষদকে কি বলা হয় থাকে, বেদান্ত বলা হয় থাকে। একদম এই যে বৈদিক সাহিত্যর তার শেষ অংশই বলতে পারা যায় এই বেদান্ত। দেখো, বেদান্তের আবার 3টে ভাগ, ঠিক আছে? টোটাল বেদান্ত পরবর্তীকালে 3 ভাগে ভাগ হয়ে যায়, 3 ভাগে ভাগ হয়। একজন দেখো শঙ্করাচার্য, তিনি হচ্ছেন অদ্বৈতবাদ প্রচার করেন। তারপরে আসেন রামানুচার্য, তিনি বিশেষ অদ্বৈতবাদ প্রচার করেন, এবং শেষে মাধবাচার্য, তিনি দ্বৈতবাদ প্রচার করেন। নেক্সট 25, ঋগ্বেদের কোন মণ্ডল সম্পূর্ণরূপে সোমদেবকে উৎসর্গ করা হয়েছে? ভিভিআই করবে। তো সঠিক উত্তর হবে অপশন সি, নবম মণ্ডল পুরোপুরি সোমদেবকে উৎসর্গ করে লেখা রয়েছে। এবং ঋগ্বেদে মোট মণ্ডল কতগুলো? সেটা হয়ে যাবে 10টি। এবং কতগুলো শ্লোক রয়েছে? মোট শ্লোক সেটা হয়ে যাবে 1028টি। এবং ওম শব্দটা, এই ওম শব্দটাও কতবার রয়েছে? 1028 বার রয়েছে। খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য। 26, 10 রাজার বিখ্যাত যুদ্ধ, যেটা 10 রঞ্জন যুদ্ধ নামে পরিচিত, কোন উপকূলে সংগঠিত হয়েছিল, অর্থাৎ নিচের কোন নদীর তীরে সংগঠিত হয় 10 রাজার যুদ্ধ? তো একদিকে ছিল ভরত বংশের রাজা সুদাস ভার্সেস কাদের মধ্যে হয়েছিল? 10 রাজা। ওকে, 10 রাজার দিকে ছিলেন বিশ্বামিত্র, এবং রাজা সুদাসের দিক থেকে কে ছিলেন? মহর্ষি বশিষ্ঠ। এবং বশিষ্ঠ দেবের সহায়তায় রাজা সুদাস বিশ্বামিত্র তথা 10 রাজার বিরুদ্ধে এই যুদ্ধ জয়লাভ করেছিলেন। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, পুরুষিনী নদীর তীরে এই যুদ্ধ সংগঠিত হয়। 27, এশিয়া মাইনরের বোঘাজকই গুরুত্বপূর্ণ কারণ, বোঘাজকই একটি গুরুত্বপূর্ণ শিলালিপি। কেন গুরুত্বপূর্ণ? এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি, পরীক্ষাতে এসেছে। 4টি অপশন, সেখানে প্রাপ্ত শিলালিপিতে ইন্দ্র, বরুণ, মিত্র, নাৎস এই 4 বৈদিক দেবতার কথা উল্লেখ করা রয়েছে। অপশন বি, এটি মধ্য এশিয়া এবং তিব্বতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। অপশন সি, বেদের মূল পাঠ এখানে রচিত হয়েছে, নাকি অপশন ডি কোনোটিই নয়। তো বোঘাজকই শিলালিপি এই জন্যই গুরুত্বপূর্ণ অপশন এ, কেননা এই শিলালিপিতে ইন্দ্র, বরুণ, মিত্র এবং নাৎস এই 4 জন বৈদিক দেবতার কথা উল্লেখ রয়েছে। এবং কত বছর পুরানো বোঘাজকই ইনস্ক্রিপশন বা শিলালিপি? সেটা হবে 1400 খ্রিস্টপূর্বাব্দ পুরানো। 28, কোন গ্রন্থে গায়ত্রী মন্ত্র পাওয়া যায়? গায়ত্রী মন্ত্র কাকে উদ্দেশ্য করে লেখা হয়েছে? দেবী সাবিত্রীকে উদ্দেশ্য করে বা সম্বোধন করে সম্পূর্ণই গায়ত্রী মন্ত্র লেখা রয়েছে। এবং কোন সাহিত্যটা পাওয়া যায়? কোন বেদে? সঠিক উত্তর হবে অপশন এ, ঋগ্বেদে। ঋগ্বেদের কোন মণ্ডলে? 3য় মণ্ডলে। কে লিখেছিলেন?
এই গায়ত্রী মন্ত্র খুবই গুরুত্বপূর্ণ। লিখেছিলেন ব্রহ্মঋষি বিশ্বামিত্র। ওকে, নেক্সট 29, ন্যায় দর্শন কার দ্বারা প্রচারিত হয়েছিল? ছটি দর্শনের আরো একটি গুরুত্বপূর্ণ দর্শন ন্যায় দর্শন। তো সঠিক উত্তর হবে অপশন বি, ঋষি গৌতমের দ্বারা প্রচারিত হয়েছিল ন্যায় দর্শন। 30 নম্বর প্রশ্ন, কোনটি প্রাচীন ভারতে নিস্ক নামে পরিচিত ছিল? সঠিক উত্তর হবে অপশন এ, সোনার গয়না নিস্ক নামে পরিচিত ছিল। শুধু সোনার মানে নিস্ক নয়, মোনা ও নিস্ক এই দুটো গয়না তৎকালীন সময় মুদ্রা হিসেবে ব্যবহৃত হতো। ওকে, সোনার গয়না তখনকার বিনিময় প্রথাতে লেনদেন চলতো। তো এই মুদ্রা হিসাবে এই সোনার গয়না মোনা এবং নিস্ক প্রচলিত ছিল তৎকালীন সময়। 31 নম্বর প্রশ্ন, যোগ দর্শনের প্রবক্তা নিচের কোন ব্যক্তি, কোন ঋষি? এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। তো সঠিক উত্তর হবে অপশন এ, পতঞ্জলি। 32, উপনিষদ গ্রন্থ নিচের কোন প্রসঙ্গে লেখা হয়েছে, বা উপনিষদ নিচের কোনটির সাথে সম্পর্কিত? চারটি অপশন, ধর্ম সংক্রান্তিত, যোগ ব্যায়াম প্রসঙ্গে, পদ্ধতি প্রসঙ্গে, নাকি দর্শন প্রসঙ্গে? তো সঠিক উত্তর হবে অপশন ডি, উপনিষদ দর্শন প্রসঙ্গে লেখা হয়েছিল। 33, আদি বৈদিক সাহিত্যে যে নদীর কথা সবচেয়ে বেশি উল্লেখ করা হয়েছে তা হলো নিচের কোনটি? বৈদিক সাহিত্যে সব থেকে যে নদীর কথা উল্লেখ করা হয়েছে বেশি সেটি হলো অপশন এ, সিন্ধু। আর পবিত্রতম নদী সেটা হচ্ছে সরস্বতী নদী। পবিত্রতম নদী, ওকে, বানানটা ভুল লিখলাম। পবিত্রতম নদী বা হোলিয়েস্ট রিভার সেটা হয়ে যাবে সরস্বতী নদী বৈদিক সাহিত্যের মধ্যে। 34, কোন উপনিষদে নচিকেতা এবং যমের মধ্যে আধ্যাত্মিক জ্ঞান সম্পর্কে কথোপকথন পাওয়া যায়? তো সঠিক উত্তর হবে অপশন সি, কথোপনিষদ। কথোপনিষদ, ঠিক আছে, কথোপনিষদ হবে কথোপনিষদ। এই উপনিষদে নচিকেতা এবং যমের মধ্যে আধ্যাত্মিক জ্ঞানের যে কথোপকথন সেটি পাওয়া যায়। 35, কপিল মুনি কর্তৃক প্রবর্তিত দার্শনিক ব্যবস্থা হলো নিচের কোনটি? ছটা দর্শনের মধ্যে থেকে কোন দর্শন কপিল মুনি প্রচার করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, সাংখ্য দর্শন। এবং ছটা দর্শনের মধ্যে থেকে সব থেকে পুরাতনতম দর্শন। 36, ভারতের কোন স্থানে খনন কার্য চালিয়ে লৌহ ধাতু ব্যবহারের প্রাচীনতম প্রমাণ পাওয়া গেছে? সঠিক উত্তর হবে অপশন বি, আতরঞ্জিক খেরাতে লৌহ ধাতু ব্যবহারের প্রাচীনতম প্রমাণ পাওয়া গেছে ভারতবর্ষের মধ্যে। নেক্সট 37, যজ্ঞ সম্পর্কিত আচার অনুষ্ঠান অবতীর্ণ হয় নিচের কোন গ্রন্থ থেকে? সঠিক উত্তর হবে অপশন ডি,
যজুর্বেদ থেকে আমরা সম্পূর্ণ যজ্ঞ সম্পর্কিত আচার অনুষ্ঠান ব্যাপারে জানতে পেরে থাকি। এবং যজুর্বেদের অপর নাম কি, সেটা হচ্ছে পুরোহিত দর্পণ। কিভাবে পূজা অর্চনা করতে হবে সেই সমস্ত আচার অনুষ্ঠানের যে সমস্ত নিয়ম, সমস্ত কিছুই যজুর্বেদে রয়েছে এবং পুরোহিত সেগুলো দেখে দেখে করত, সেই নিয়মগুলো পালন করতো, সেই জন্য একে বলা হয় পুরোহিত দর্পণ। 38, বৈদিক যুগে প্রচলিত জনপ্রিয় শাসন ব্যবস্থা নিচের কোনটি ছিল? চারটি অপশন: স্বৈরাচারী, গণতন্ত্র, প্রজাতন্ত্র নাকি বংশানুক্রমিক রাজতন্ত্র। সঠিক উত্তর হবে অপশন সি, প্রজাতন্ত্র শাসন ব্যবস্থা বৈদিক যুগে ছিল। 39, নিচের কোনটি ভারতীয় দর্শনের প্রাচীনতম শাখা? একটু আগে লিখে দিলাম। তো সঠিক উত্তর হবে অপশন এ, সাংখ্য দর্শন। 6টি দর্শনের মধ্যে সব থেকে প্রাচীনতম শাখা, এবং কে এটা প্রচার করেছিলেন? কপিল মুনি। 40 নম্বর প্রশ্ন, ঋগ্বেদের কোন 6টি মণ্ডলকে বংশমণ্ডল বা গোত্রমণ্ডল বলা হয়? ভিভিআই করবে। সঠিক উত্তর হবে অপশন এ, দ্বিতীয় মণ্ডল থেকে সপ্তম মণ্ডল, এই 6টি মণ্ডলকে বংশমণ্ডল বা গোত্রমণ্ডল বলা হয়, কেননা এই 6টা মণ্ডল বিভিন্ন গুরুত্বপূর্ণ যে ঋষিরা রয়েছেন সেই সমস্ত ঋষিদের বংশ বা তাদের যে গোত্র তারা লিখেছিলেন। 41 নম্বর প্রশ্ন, কোন বেদে জাদুবিদ্যা ও মন্ত্র বর্ণিত হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে। ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু কোন বেদে রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অথর্ববেদ। ওকে, অথর্ববেদে প্রথম মেডিকেল সায়েন্স, ঠিক আছে, পরীক্ষায় প্রশ্ন আসছে, মেডিকেল সায়েন্সের প্রথম ধারণা পাওয়া যায় এই অথর্ববেদ থেকে। কতগুলো মন্ত্র রয়েছে? 711টি শ্লোক রয়েছে, এবং এটাকে কি বলা হয় থাকে? অনার্য বেদ। মনে করা হয় অথর্ববেদ আর্যরা লেখেনি, তো সেই জন্য একে বলা হয় থাকে অনার্য বেদ। 42, আর্যরা সম্ভবত ভারতে এসেছিল নিচের কোন স্থান থেকে? সঠিক উত্তর হবে অপশন বি, মধ্য এশিয়া থেকে তারা ভারতে এসেছিল। 40, আচ্ছা, নাম্বারিং চেঞ্জ হয়েছে, দেখো 40, এটা 3 হবে। কোন বেদে বলা হয়েছে যে সভা ও সমিতি প্রজাপতির 2 কন্যা ছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, অথর্ববেদে এটি বলা রয়েছে। 42, আবার, ঋগ বৈদিক যুগের প্রাচীনতম প্রতিষ্ঠান নিচের কোনটি? 4টি প্রতিষ্ঠানের নাম রয়েছে, সভা, সমিতি, বিধাতা নাকি পরিষদ। তো ঋগ বৈদিক যুগের প্রাচীনতম যে প্রতিষ্ঠান সেটি হয়ে যাবে অপশন সি, বিধাতা। 43, ব্রাহ্মণ গ্রন্থগুলির মধ্যে সব থেকে প্রাচীনতম গ্রন্থ নিচের কোনটি? ভিভিআই করবে। সঠিক উত্তর হবে অপশন বি, শতপথ ব্রাহ্মণ সব থেকে প্রাচীনতম ব্রাহ্মণ গ্রন্থ। 44, কি বলছে? অনুলোমা বিবাহের অর্থ কি? 4টি অপশন ভালো করে দেখে উত্তর করবে। দেখো, নিম্ন বর্ণের নারীর সাথে উচ্চ বর্ণের পুরুষের বিবাহ, নাকি অপশন বি, উচ্চ বর্ণের নারীর সাথে নিম্ন বর্ণের পুরুষের বিবাহ, নাকি অপশন সি, উচ্চ বর্ণের নারীর সাথে উচ্চ বর্ণের পুরুষের বিবাহ, নাকি অপশন ডি, নিম্ন বর্ণের নারীর সাথে নিম্ন বর্ণের পুরুষের বিবাহ। তো অনুলোমা বিবাহ হয়ে যাবে অপশন এ।
নিম্ন বর্ণের নারীর সাথে যখন উচ্চ বর্ণের পুরুষের বিবাহ হয় সেই বিবাহকে বৈদিক সাহিত্য অনুযায়ী অনুলোমা বিবাহ বলা হয় তাকে। আর ৪৫ নম্বর প্রশ্ন দেখো, প্রতিলোমা বিবাহ কাকে বলা হয়? ঠিক এর উল্টোটা, অপশন বি, যখন উঁচু জাতের মেয়ে নিচু জাতের এক পুরুষকে বিয়ে করে তখন বলা হয় প্রতিলোমা বিবাহ। 46, বৈদিক যুগে নিচের কোনটিকে ইয়াভা বলা হতো? ইংরেজিতে ইয়াভা, বাংলায় জব। তো অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বার্লি। 47, ব্রীহি শব্দটি কার জন্য ব্যবহৃত হয়? ব্রীহি, ব্রীহি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিভিআই করবে, বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর হবে অপশন এ, ধান। 48, প্রাচীনতম ব্যাকরণ অষ্টাধ্যায়ী এর রচয়িতা নিচের কোন ব্যক্তি? ভিভিআই করো। সঠিক উত্তর হবে অপশন ডি, পাণিনি লিখেছেন অষ্টাধ্যায়ী। 49, প্রাচীনতম পুরাণ হলো নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মৎস্য পুরাণ। মোট 18টি পুরাণ রয়েছে। ওকে, তার মধ্যে কি এটা হচ্ছে কি প্রাচীনতম? বৃহত্তম পুরাণ পরীক্ষায় প্রশ্ন আসে, সেটা হবে স্কন্দ পুরাণ। আর ক্ষুদ্রতম পুরাণ সেটি হয়ে যাবে বিষ্ণু পুরাণ। নেক্সট 50 নম্বর প্রশ্ন, উপনিষদ শব্দের আক্ষরিক অর্থ নিচের কোনটি? ভিভিআই করো, বহুবার পরীক্ষাতে এসেছে। উপনিষদ এই যে শব্দটার আক্ষরিক অর্থ নিচের কোনটি? চারটি অপশন, জ্ঞান, প্রজ্ঞা, কাছাকাছি বসা, নাকি তিলাওয়াত। তিলাওয়াত মানে কি? আবৃত্তি করা। তো সঠিক উত্তর হবে অপশন সি, কাছাকাছি বসা বা পাশে এসে বসা। একান্ন নম্বর প্রশ্ন, যে ঋষি দক্ষিণ ভারতকে আর্যকরণ করেছিলেন বলে কথিত আছে তিনি হলেন নিচের কোনটি? অর্থাৎ দক্ষিণ ভারতে আর্যদের যে সাহিত্য বা আর্যদের যে কালচার বা সংস্কৃতি সেটা দক্ষিণ ভারতে ছড়িয়ে দিয়েছিলেন নিচের কোন ঋষি? তো সঠিক উত্তর হবে অপশন সি, ঋষি অগস্ত্য, অগস্ত্য মুনি তিনি। 52, গার্গী, মৈত্রেয়ী এবং কপিলার বাড়ি ছিল নিচের কোথায়? তিনজনেই বৈদিক মানে সময়কার বা বৈদিক যুগের মহিষী নারী, গার্গী, মৈত্রী এবং কপিলা, তাদের বাড়ি কোথায় ছিল? সঠিক উত্তর হবে অপশন ডি, মিথিলা জনপদে। 53, উপজাতি প্রধানের নির্বাচনে নিচের কোন উপজাতীয় পরিষদ সাধারণত জড়িত ছিল? সঠিক উত্তর হবে অপশন এ, সমিতি। সমিতির মাধ্যমে কি হতো? উপজাতি প্রধান নির্বাচিত হতো। 54, বৈদিক আর্যদের প্রধান খাদ্য ছিল নিচের কোনটি? বৈদিক আর্যদের প্রধান পেশা কি ছিল? আমরা দেখেছি পশুপালন। তো অবশ্যই সঠিক উত্তর হবে অপশন বি, দুধ এবং তার পণ্য বৈদিক আর্যদের প্রধান খাদ্য ছিল। 55 এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন, নিচের কোন কারুকার্য আর্যরা চর্চা করতো না? তো সঠিক উত্তর হবে অপশন ডি, কামার, কামারের কাজকর্ম আর্যরা চর্চা করতো না।
তামারের ইংরেজি কি? ব্ল্যাক স্মিথ। পরীক্ষায় হয়তো ব্ল্যাক স্মিথই দেবে। ওকে, তো এই ছিল গুরুত্বপূর্ণ 55টি প্রশ্ন উত্তর আজকের জিকে অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর ক্লাসের মাধ্যমে। 50-এর মধ্যে 55-র মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে। এবং ক্লাসটা শেষ করব তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা, WBSSC গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে 40 দিনের চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে। সম্পূর্ণ পরীক্ষার নতুন সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা টপিক থেকে তোমরা ক্লাস পাবে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।